নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গাড়ি দুর্ঘটনায় তরুণের মৃত্যু, অসমীয়া অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেফতার। পহেলগাঁও হামলা নিয়ে মোদি অমিত শাহকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর, সংসদে তীব্র সমালোচনা। দিল্লি শিলচর সরাসরি বিমান পরিষেবার জোরালো দাবি সংসদে তুললেন সাংসদ শুক্রবৈদ্য। নেতাজি সরণি সড়কে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আসাম বিশ্ববিদ্যালয়ে ফিস বৃদ্ধির বিরুদ্ধে ছাত্রদের তীব্র প্রতিবাদ, হুঁশিয়ারি আগামীতে বৃহত্তর আন্দোলনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমীয়া অভিনেত্রী নন্দিনী কাশ্যপকে মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটি পুলিশের একটি দল মান্ডাকাটা এলাকায় থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে আটক করা হয়। তিনি একটি নাট্য প্রদর্শনী থেকে ফেরার পথে ছিলেন। আনুষ্ঠানিকভাবে তাকে 30 জুলাই গ্রেফতার করা হয়েছে। নন্দিনী কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ, 25 জুলাই দক্ষিণগাঁও এলাকায় ঘটে যাওয়া একটি হিট অ্যান্ড রান দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া কাণ্ডে তার গাড়ি জড়িত ছিল। ওই দুর্ঘটনায় 21 বছর বয়সী সামিউল হক মারা যান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে আসে, যার ভিত্তিতেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। অসমের সাংস্কৃতিক জগতে এই গ্রেফতার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। As you know, on 25th early morning there was an accident has taken place at Udalbakra under Dispur police station, where one Bolero vehicle hit one scooty, and after that incident that lady fled away from that place, and later on to next day morning when we got the information, we called that lady as well as victim family, launch an FIR. Accordingly, a case has been registered under Dispur police station, PS case number 630/2025 under section 115(2), 125B, 281 BNS of 2023. Accordingly, the lady was interrogated, follow all the procedure, and allowed out to go from the police station. Again, she was called for under investigation, and she was cooperated during those days. On yesterday night at around 6 p.m., that victim succumbed to his injury, and accordingly, we added some new section via honorable court, and yesterday night at 1:30 a.m. in the morning we have arrested that particular lady, namely Miss Nandini Kaশ্যap. See, the last section we have added, it's a 105 of BNS. This is basically culpable homicide. অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় চলা বিতর্কে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বঢরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, অমিত শাহ, নেহরু, ইন্দিরা গান্ধী, এমনকি আমার মায়ের চোখের জল নিয়েও বললেন, কিন্তু তিনি এই বিষয়ে কিছু বললেন না যে পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারতের স্পষ্ট সুবিধা ছিল তখন যুদ্ধ হঠাৎ থামিয়ে দেওয়া হলো কেন। তিনি আরও প্রশ্ন তোলেন, 22 এপ্রিল পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পরও গোয়েন্দা ব্যর্থতায় দায় কেউ নেননি কেন। নেতৃত্ব মানে শুধু কৃতিত্ব নেওয়া নয়, দায়িত্ব নেওয়াও, বললেন প্রিয়াঙ্কা। তিনি নিহতদের নাম পড়ে শোনান এবং বলেন, তারা আমাদের মতোই মানুষ ছিলেন, কোনো রাজনৈতিক দাবা খেলার ঘুঁটি নন। তিনি হামলার সময় বিপুল পর্যটক সমাগম থাকা সত্ত্বেও কেন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেই প্রশ্নও তোলেন। প্রিয়াঙ্কা গান্ধী সরকারের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন, কারণ অপারেশন সিঁদুর পর পাকিস্তানকে জাতিসংঘের কাউন্টার টেরোরিজম কমিটির চেয়ারম্যান করা হয়। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 1971 সালের দৃঢ় ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের বিরোধিতা করেছিলেন এবং পাকিস্তানকে ভাগ করেছিলেন, তবু কখনো এর কৃতিত্ব নিতে চাননি। There are people whose entire lives were destroyed, including auto drivers, jeep drivers, people who run homestays and do small businesses. It has been 1 year now
and I'm sorry to say that they have not been able to be rehabilitated properly. The main reason for this is the lack of support and funding from the center. Ma'am, for 1 year we have been requesting. I personally brought it up in the House many times. We went and met the Home Minister. We have been requesting for funds to be released for Wayanad. Sir, some funds were released, but they were not enough. And they were given as a loan. This is unprecedented, ma'am. For people who have lost their entire lives, their entire livelihoods, they have no finances left. And we are expecting them to repay what the government owes to them to rebuild their lives. National disaster. Ma'am, we wanted it to be declared as a national disaster. That was not done. After much imploring. It was finally designated as a disaster of a severe nature. But none of this is enough, and proof of this is that those victims, their families are still struggling 1 year later. Ma'am, I would like to read to you a judgment by the Honorable High Court, in which Honorable Justice A.K. Jayashankaran Nambiar and Justice P.M. Manoj in the High Court of Kerala, ma'am, have observed that the centre has the power to waive these loans. It cannot take the position that it lacks the power to waive these loans. শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সংসদের অধিবেশনে সরাসরি শিলচর দিল্লি বিমান পরিষেবা চালুর জোরালো দাবি জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রীকে উদ্দেশ্য করে সাংসদ জানান, এই উড়ান সংযোগ শুধু একটি দাবি নয়, এটি হলো জনসুবিধা, আঞ্চলিক ভারসাম্য এবং জাতীয় সংহতির প্রশ্ন। বর্তমানে শিলচর থেকে দিল্লি যেতে হলে যাত্রীদের কলকাতা বা গুয়াহাটি হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সময় ও অর্থ উভয়ের অপচয় ঘটায়। সাংসদের মতে এই অনুপস্থিতি ভ্রমণকারী ছাত্রছাত্রী, রোগী, সরকারি কর্মচারী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সংসদে বলেন, এটি কেবলমাত্র যাতায়াতের সুবিধার প্রশ্ন নয়, এটি একটি ন্যায়সঙ্গত অধিকার। সাংসদ শুক্লবৈদ্য বিশেষভাবে উল্লেখ করেন, শিলচর একমাত্র বড় শহর যা মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ের কিছু অংশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং এই অবস্থানে সরাসরি দিল্লি সংযোগ না থাকা গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে ব্যাহত করছে। তিনি বলেন, এই পরিষেবা চালু হলে শুধু সময় সাশ্রয়ী নয়, এর প্রভাব পড়বে স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা ও প্রশাসনিক সমন্বয়ের উপরও। তিনি কেন্দ্রীয় সরকারের উড়ে দেশ কা আম নাগরিক প্রকল্পের প্রসঙ্গ টেনে বলেন, এই প্রকল্পের আসল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে বিমান সংযোগ সম্প্রসারণ। শিলচর দিল্লি সরাসরি উড়ান সেই উদ্দেশ্য পূরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। कि हमारा सिलचर क्षेत्र असम का रिमोटेस्ट प्लेस है। इसमें आने जाने का बस रोडवेज, रेलवेज एंड एयरवेज। साल भर में रोडवेज तो लैंडस्लाइड का बारे में, रेलवेज तो लैंडस्लाइड का बारे में 3 महीना बंद रहता है, फ्लड एंड लैंडस्लाइड। हमारा एक ही चारा है कि हम एयरवेज से कलकत्ता होते हुए या गुवाहाटी होते हुए हम दिल्ली आना या अलग सा कोई जगह पे जाना। इसमें क्या है सर, पहले हमारा सिलचर से त्रिपुरा का फ्लाइट चलता था, सिलचर से मेघालय का फ्लाइट चलता था, अभी तो नहीं है। फिर एक हमारा ये एयर इंडिया का भाया कलकत्ता एंड गुवाहाटी एक फ्लाइट था आने जाने का दिल्ली तक, ये भी बंद पड़ा हुआ है। तो इसलिए मेरा मांग है आपका माध्यम से सिविल एविएशन मिनिस्टर से कम एक फ्लाइट तो आने जाने के लिए सिलचर टू दिल्ली देने का कृपा करें। नहीं तो हम लोग का बहुत प्रॉब्लम है सर। तो आपका माध्यम से ये मैं सिविल एविएशन मिनिस्टर को अर्जी पेश करता हूँ। पहले भी लिख के दिया हूँ हम लोग, तो अभी तक तो कोई काम हुआ नहीं। काम होने के लिए आपका माध्यम से विनती करता हूँ। তারাপুর চতুর্থ খণ্ডের অন্তর্গত রামনগর লামারগ্রাম এলাকার নেতাজি সরণি সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বুধবার আনুষ্ঠানিকভাবে শুভ শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সড়কের শিলান্যাস উপলক্ষে এদিন স্থানীয় জনগণের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার শুভারম্ভ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উল্লেখ্য, 2021 সালের 12 জানুয়ারি এলাকার বিশিষ্ট নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে এক
সভার মাধ্যমে নেতাজি সরণির নামকরণ করেছিলেন এবং তখন থেকেই এলাকার উন্নয়ন নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন তারা। বুধবার বিধায়কের হাত ধরে সড়কের শিলান্যাস হয়ে খুশি ব্যক্ত করেছেন এতদ অঞ্চলের জনগণ। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারিভাবে অনুমোদন দেওয়া হলেও বিগত সরকারের আমলে কাজের কাজ কিছুই হয়নি। কংগ্রেস আমলে কর্মসংস্কৃতি বলতে কিছু ছিল না বলে মন্তব্য করেছেন বিধায়ক। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে কর্মসংস্কৃতির অনেক উন্নতি হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। আসামকে দেশের 5টি রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান মুখ্যমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। এলাকার 350 মিটার রাস্তা সংস্কারের জন্য সরকার 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার রাজু দাসের তত্ত্বাবধানে কাজ শুরু করা হবে। কাজের গুণগত মান সহ স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। যে 60 লক্ষ টাকা দিয়ে আমাদের 350 মিটার কভার ড্রেন হবে। প্রথম যে এস্টিমেট গেছিল সেই এস্টিমেটে কভার ড্রেন ছিল না। এই কাজ বরাদ্দ আমি প্রপোজাল দিয়েছিলাম, সেই মতো হয়েছে। আমি সমলদা আমরা একবার ভিজিট করে গেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে উইদাউট ড্রেন কোনো রাস্তা হওয়াটা আজকের দিনে উচিত না। কারণ বিগত একটা দিন ছিল যখন কোনো পরিকল্পনা ছিল না, অপরিকল্পিত ভাবে একটা শহর গড়ে উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারে আমরা পরিকল্পিত ভাবে আসামের সব রাজ্যের যে বিধানসভাগুলো আছে এই বিধানসভাগুলোকে আমরা পরিকল্পিত ভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তাই আজকে আমি রাস্তা বানালাম, দুদিন পর জল নিষ্কাশনের সমস্যা হবে, তার জন্য একটা ড্রেন থাকা প্রয়োজন। তো আমার কথা হলো, যে টাকায় আসুক না কেন, এই টাকা দিয়ে যতটুকু কাজ হবে পার্মানেন্ট একটা স্ট্রাকচারে কাজ। আমি প্রয়োজন হয় পুরো রাস্তা আমি করবো না, এই টাকা যদি 50% রাস্তা হয় 50% করবো, কিন্তু যতটুকু কাজ হবে ভালো করে হবে। নেক্সট অ্যালোকেশন যখন আসবে তখন আমরা রাস্তা সম্পন্ন করবো। তো এইভাবে পরিকল্পনা করে শিলচরের প্রত্যেকটা অলিগলি রাস্তাঘাট আমরা করার চেষ্টা করব। আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রমের ফিস বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হলে উঠল ক্যাম্পাস। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার প্রবেশদ্বারের সামনে ছাত্রছাত্রীরা প্লে কার্ড হাতে বিক্ষোভ দেখান। তারা জানান, গত 2 বছর ফিস দ্বিগুণ হয়ে গেছে, অথচ প্রশাসন কোনো সদুত্তর দেয়নি। শুক্রবার জমা দেওয়া স্মারকলিপিতেও কাজ হয়নি বলে অভিযোগ। দাবি জানানো হয় অবিলম্বে বর্ধিত ফিস প্রত্যাহার, সিদ্ধান্ত গ্রহণে ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা এবং শিক্ষা সবার জন্য সুলভ করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ছাত্ররা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আন্দোলন আরো ব্যাপক হবে। একটা সার্কুলার পাস হয়ে একটা নোটিশ আসে যে এই ক্যাম্পাসের মধ্যে 50% থেকে 35%, কোনো কোনো ডিপার্টমেন্টে 50%, কোনো কোনো ডিপার্টমেন্টে 30% ফিস হাইক হয়েছে। যেরকম আমরা জানি যে এম ফার্মা, বি ফার্মা এবং লোতে 50% ফিস হাইক হয়েছে। তো এটা কার কীরকম হলো, কোন স্টুডেন্টস ইউনিয়নের সাথে একবারও কথাবার্তা না, কোনো কিছুই না, ডাইরেক্টলি একটা নোটিশ দেওয়া হয়ে গেল যে 50% ফিস হাইক হয়েছে। যদি আমি বলি ইকোলজি এনভায়রনমেন্টাল সায়েন্সের যদি স্টুডেন্ট থাকে, ওরা যদি 18,000 দিয়ে অ্যাডমিশন নিয়ে থাকে, আজকের দিনে ওরা 25,000 থেকে 27,000 আজকের দিনে অ্যাডমিশন নেবে। তো আজকের দিনে এখানে বরাক উপত্যকার থেকে ছাত্রছাত্রীরা পড়ে বা বাইরের থেকেও এসে ছাত্রছাত্রীরা পড়ে। আজকের দিনে মিডল ক্লাস ফ্যামিলি, কেউ তো এখানের মধ্যে আম্বানির ছেলে না বা কেউ এখানের অন্য কোনো বড় বিজনেসম্যানের ছেলে না, সবাই পড়ার জন্য আসে এখানের মধ্যে। কিন্তু আজকের দিনে এই স্পাইনলেস আসাম ইউনিভার্সিটির প্রশাসন যে আজকের দিনে ছাত্রদের কথা না ভেবে যেভাবে ছাত্রদেরকে পড়াশোনার থেকে সরিয়ে আজকের দিনে আন্দোলন করতে মজবুর করেছে, তার এই প্রতিবাদী আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্টলি আজকের দিনে এই তীব্র ভাষায় নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিতে চায় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে যে আজকের দিনে যদি যেভাবে আগের ফিস ছিল সেইভাবে যদি আগের ফিস না নেওয়া হয়, এই আন্দোলন প্রতিবাদ আরও দীর্ঘ আন্দোলনে আমরা রূপান্তরিত করব।
নেতাজির মূর্তি পুনর্নির্মাণের জন্য 55,000 টাকার চেক প্রদান স্থানীয় সংস্থার সদস্য ও ব্যবসায়ীরা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে। বুধবার দুপুরে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে রটারিতে আগামী 24 আগস্ট নেতাজির মূর্তি পুনর্নির্মাণের কাজের সহযোগিতার জন্য শিলচর হোলসেল কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে সভাপতি বাসুদেব শর্মা 10,000 টাকার চেক, আশ্রম রোড যুব সম্মেলনীর 10,000 টাকার চেক, বিলপার উন্নয়ন সংস্থার 10,000 টাকার চেক, তুলিকা আর্টসের কর্ণধার গোপাল রায়ের 5,000 টাকার চেক, ব্যবসায়ী শান্তনু রায় ও তার স্ত্রী দিয়া রায় যৌথভাবে 20,000 টাকার চেক উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয়দের হাতে সর্বমোট 55,000 টাকার চেক তুলে দেন। এ ব্যাপারে রাঙ্গিরখাড়ি নেতাজির মূর্তি পুনঃস্থাপনের কাজের স্থানে দাঁড়িয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আগামী 24 আগস্ট শিলচরের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। এই দিনে সমগ্র শিলচরবাসীর সহযোগিতা ও আন্তরিকতার কারণে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি সহ রোটারির পুনঃস্থাপন হতে চলেছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। এই নেতাজির মূর্তিটি শুধুমাত্র পুনঃস্থাপন হবে না, এই অঞ্চলের মানুষের দেশাত্মবোধের নিদর্শন দেখতে পাওয়া যাবে। তিনি আগামী 24 আগস্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সাফল্য করে তোলার জন্য অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সঞ্জয় রায়, নিউ বিজেপি শিলচর মণ্ডলের সহসভাপতি কাজল রায়, বাসুদেব শর্মা, গোপাল রায়, শান্তনু রায় প্রমুখরা উপস্থিত ছিলেন। নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে সকলকে, শুধু ওনারা না আরও অনেকেই দিয়েছেন, প্রতিদিন এইভাবে ওনারা সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা রাখছি এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আজকের দিনে বলতে অত্যন্ত আনন্দ হচ্ছে যে গোটা শিলচরবাসীর অনুষ্ঠান হিসাবে সেটা পরিণত হতে চলছে ধীরে ধীরে। সকলের ইনভলভমেন্টে, গোটা শিলচর তথা কাছাড়বাসী সকল, বরাকবাসী সকলের ইনভলভমেন্টে এই যে নেতাজি স্ট্যাচু এখানে পুনঃস্থাপন হতে যাচ্ছে, এটাই আজকের দিনের সফলতা। আগামী 24 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে এই নেতাজি মূর্তি পুনঃস্থাপন হবে। তো আমরা আজকের দিনে সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা আগামী 24 তারিখের সময়টা আমরা পরে ঘোষণা করব। ওই সময়ে শিলচর তথা কাছাড় তথা বরাকবাসী সকলে মিলে এসে এই অনুষ্ঠানকে যেটা একটা গ্র্যান্ড অনুষ্ঠান হিসাবে উপস্থাপন করতে পারেন, তার জন্য আপনারা সবাই যাতে ইনভলভ হন। আমরা জানি যে ভারতবর্ষের এই বীর সেনানী, যিনি স্বাধীনতা সংগ্রামে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, ওনার উদ্দেশ্যে শিলচরের এই মূর্তির স্থাপনা হয়েছিল 1983 ইংরেজিতে। ধীরে ধীরে শিলচর বড় হয়েছে, তাই এই আগের মূর্তিটাকে আমরা অন্যত্র সরিয়ে সসম্মানে আমরা অন্য জায়গায় সেটাকে বসাবো। আর এই জায়গায় আমরা 20 ফুট একটা নেতাজি মূর্তি, প্যাডেস্টাল নিয়ে 20 ফুট মূর্তি আমরা পুনঃস্থাপন করতে যাচ্ছি। শিলচরের 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের 50 সদস্যের কমিটি গঠিত। সভাপতি সালমা বেগম লস্কর আসন্ন পৌর নির্বাচনের প্রেক্ষাপটে কংগ্রেস সংখ্যালঘু বিভাগ সাংগঠনিক ভিত্তি মজবুত করতে 17 নম্বর ওয়ার্ডে গঠন করল 50 সদস্যের কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন সালমা বেগম লস্কর। সভায় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর বলেন, বিজেপি হিংসার রাজনীতি করে, আমরা কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শে বিশ্বাসী। সালমা বেগম জানান, আমি টিকিট প্রত্যাশী হলেও দল যাকেই প্রার্থী করবে আমি তার পাশেই থাকব। বিশুদ্ধ জল ও রাস্তার সমস্যা সমাধানে কাজ করব। স্থানীয়দের মধ্যে কংগ্রেসের সংগঠন বিস্তার ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আগামী 2-1 মাসের ভিতরে হয়তো কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে আমরা 42টা ওয়ার্ডে, যদিও আমরা মাইনরিটি কমিটি নেই, তো আমরা যেগুলো মাইনরিটি এলাকা আছে সেই এলাকাতে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের সালমান খান মহাশয় এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মহাশয় নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মাইনরিটি ডিপার্টমেন্টাল কমিটি গঠন। আজকে আমরা 17 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্টের প্রায় 50 জন সদস্য বিশিষ্ট নিয়ে আমরা আজকে একটা কমিটি গঠন হয়। তো আগামী দিনে আমরা এই ওয়ার্ডে আমরা বুথ কমিটি আমরা গঠন করবো। প্রত্যেকটা বুথের মধ্যে আমরা একজন করে ইনচার্জ নিযুক্তি দেব। ইনচার্জরা প্রত্যেকটা বুথের মধ্যে গিয়ে বুথ কমিটি গঠন করবে এবং বাকি যেগুলা এলাকা আছে, আরো 16 নম্বর ওয়ার্ড আছে, 24 নম্বর ওয়ার্ড আছে, 41 নম্বর ওয়ার্ড আছে, সেগুলো ওয়ার্ডেও গিয়ে আমরা আরো কমিটি গঠন করতে চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি। আজকে এখানে হচ্ছে
আগামীকালকে আরো একটা সভা আছে, সেখানে ওয়ার্ড কমিটি গঠন হবে। এরকম প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মাইনরিটি ডিপার্টমেন্টের কমিটি আমরা গঠন করব। সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি অনুরোধ রাখছি। আমরা এই সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হলে আমাদের একমাত্র দলের কংগ্রেস, সেই কংগ্রেস বিজেপির সঙ্গে একমাত্র ফাইট করতে পারবে, বাকি কোনো দল সিদ্ধ এগুলা ফাইট করতে পারবে না। আমরা সবাই কংগ্রেসের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আহ্বান। বাঁশের সাঁকো পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু সাফাই কর্মীর, শোকের ছায়া সোনাইয়ে। সোনাই পুরসভার সাফাই কর্মী মিটুল দাসের বয়স 48-এর মর্মান্তিক মৃত্যু ঘটল মঙ্গলবার সন্ধ্যায় আমজোর নদীতে। দক্ষিণ মোহনপুরের বাসিন্দা মিটুল বাবু বাড়ি ফেরার পথে পাশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান। স্থানীয়রা 2 ঘণ্টা খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করেন। রাত 10টা নাগাদ সোনাই থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেল কলেজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর প্রমুখ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়ে তারে যেটা করার লাগে আমরা করবো। আর আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি, তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করবো। এই ব্রিজর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে, অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটকাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো, আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসেন, হাজিরর কাপ্তানপুরের, আরো বাদ বাকি আমরা যারা আছি, আমার পঞ্চায়েতও আসেন রঞ্জিত সিং। আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠায় পোস্টমর্টমটা করাইবা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমসু নেতার বিরুদ্ধে মহিলাকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ, কচুদরমে চাঞ্চল্য। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই গৃহবধূকে জোরপূর্বক অপহরণের চেষ্টা এবং তাকে ও তার 2 সঙ্গিনীকে মারধর করার অভিযোগে আমসু নেতার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনাটি গত 25শে জুলাই কাছাড় জেলার কচুদরম থানা এলাকার হাতিকাল বাজারে ঘটে। নির্যাতিতা গৃহবধূ নাসিমা কানিজ লস্কর ইতিমধ্যেই কচুদরম থানায় জাহানুর আলম মজুমদারকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন। নাসিমা কানিজ লস্কর, যিনি কচুদরম চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা আব্দুল কালাম লস্করের স্ত্রী, অভিযোগ করেছেন যে ঘটনার দিন তিনি শিলচর থেকে বাড়ি ফেরার পথে হাতিকাল বাজারে নেমে কেনাকাটা করছিলেন। সেই সময় অভিযুক্ত জাহানুর আলম মজুমদার নাসিমাকে কাছে ডাকলে নাসিমা কাছে গিয়ে ফোনে দেওয়া কুপ্রস্তাব এবং সম্পাদিত ভিডিও ও ছবি ভাইরাল করার হুমকির বিষয়ে জানতে চান। নাসিমা জানান তিনি কখনো জাহানুরের কুপ্রস্তাবে রাজি হননি। অভিযোগ অনুযায়ী সেদিন কোনো পুরুষ সদস্য সঙ্গে না থাকায় জাহানুর নাসিমাকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে জাহানুর ও তার সাঙ্গপাঙ্গরা। নাসিমা যখন বাধা দেন তখন তার সঙ্গে থাকা অন্য 2 মহিলা আজিমা বেগম লস্কর এবং শারমিন আক্তার মজুমদার তাকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ উঠেছে যে জাহানুররা তাদের দুজনকেও মারধর করে। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা এগিয়ে এসে বাধা প্রদান করেন এবং কচুদরম পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় নাসিমা কানিজ লস্কর, সংজ্ঞাহীন অবস্থায় আজিমা বেগম লস্কর এবং সামান্য আহত শারমিন আক্তার মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর নাসিমা কানিজ লস্কর বাড়িতে গিয়ে নগদীর গ্রাম প্রথম খণ্ডের ডেপলিপার গ্রামের বাসিন্দা তথা কাছাড় জেলার আমসোর সভাপতি জাহানুর আলম মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। জাহানুর মজুমদারে আমার বিভিন্ন জায়গা শরীরের আট দিছুন। এরপরে আমার লগর বেটি ও মইজি আর আমার লগর বেটি আসুন, ওতারে আমার বাঁচানি লাগিয়া বেজান মারছুন, আমারে মারছুন, নাকে মুখে রক্ত বাই করছুন। এরপরে মইজিরে বেবুস করে লইছুন। এরপরে আমি শিখছিলানি আমার গাড়ি, তারা 4-5 জনে আমার গাড়ি উঠানি লাগিয়া আমি শিখছিলানি দিছি। শিখছিলানি দেওয়ার পরে পাবলিক জমি গেছুন। পাবলিক জমার পরে আমারে গাড়ি উঠান, পাবলিক জমার পরে আমারে গাড়ি ফালাইয়া বাগি গেছুন, নইলে পাবলিকে গাড়ি উড়ি ভাঙিছুন। এরপরে পুলিশ আইসুন, থানার কচুদরম পুলিশ আইসুন, আওয়া পরে সারা বাগিয়া গেছুন গিয়া। বাগিয়া আওয়া পরে মইজি তো বেবুস আসলা, কচুদরম থানার পুলিশ আনিয়া কচুদরম থানা
ফাটাই দিছুন, কচিদ্রম থানা থেকে সোনাই ফাটাই দিছুন, সোনাই থেকে শিলচর হসপিটাল ফাটাই দিছুন। আমরা মেডিকেল প্রুফ হাবুতা আছে, সবটা মেডিকেল প্রুফ আছে আমরা লগে। বিভিন্ন মেয়ে লগে জাহানু মজুমদার ব্ল্যাকমেল করে। অবশেষে গঠন হলো বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। কংগ্রেসের 2 এপি সদস্যের ভোট বাতিল হওয়ার ফলে বোর্ড দখল করে বিজেপি। বুধবার নির্ধারিত সময়ে কংগ্রেসের 5 ও বিজেপির 4 এপি সদস্য উপস্থিত হলে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করেন জেলা প্রশাসনের নিয়োজিত আধিকারিক প্রবীণ মাহাতো ও ভিডিও রেদওয়ান মজুমদার। কিন্তু ভোটদানে কংগ্রেসের 2টি ভোট নষ্ট হয়ে যায়। এতে বাঁশকান্দি ব্লকের সভাপতি হিসেবে নির্বাচিত হন সোনাবাড়িঘাট জেপির সাবিনা হাবিব বরভুইয়া। সহসভাপতি নির্বাচিত হন রেজিয়া বেগম। এদিন বিকেলে বোর্ড গঠনের পর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। আজকে সত্যের জয় হয়েছে আর আমি আজকে অত্যন্ত খুশি। আপনার নাম কইবা, আপনার পুরা কইবা আর টোটাল বিষয়টা আমি সামিনা হাবিব বড়ভাইয়া। আজকে আমি একলা প্রেসিডেন্ট, আমরা 4 জন প্রেসিডেন্ট, আমরা 4 জন মিলিয়া সবসময় থাকবো। আর আজকে সত্যের জয় হয়েছে আর আমরা ভারতীয় জনতা পার্টির দল এগুলি আমরা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ভারতের যুব আইকন তপস্বী উপাধ্যায়ের নেতৃত্বে দেশজুড়ে সচেতনতা ছড়াতে চলা মিশন হেলদি ভারত কর্মসূচি আজ শিলচরে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করল। শহরের লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি ডি এডুকেশন সেন্টার আয়োজিত সচেতনতা সেশনে স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পরিবেশ রক্ষা, প্ল্যান্ট বেসড খাদ্যাভ্যাস এবং নারী যুব ক্ষমতায়ন নিয়ে বিশদ আলোচনা হয়। 23 বছর বয়সী তপস্বী, যিনি বিটেক পানিপুরিওয়ালি নামে পরিচিত, বাইক চালিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষকে উদ্বুদ্ধ করেছেন স্বাস্থ্যকর ও মানবিক জীবনের দিকে এগিয়ে যেতে। তার এই উদ্যোগ সম্পূর্ণ ভারত যাত্রা ব্যানারে 9 মার্চ মেরঠ থেকে শুরু হয় ও এটি ওয়ার্ল্ড ভেগান ভিশন এর সহায়তায় পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই তিনি 9টি রাজ্য সফলভাবে সচেতনতা ছড়িয়েছেন। এবার তিনি রওনা হচ্ছেন মণিপুরের উদ্দেশ্যে, যার মাধ্যমে শেষ হবে তার উত্তর পূর্ব ভারতের সফর। এদিনের সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির প্রতিনিধিগণ গুড্ডু কুমার সিং, সাজানুল হক বরভুইয়া, কাউন্সিলর এইচ ধরেন্দ্র সিংহ, তুষার উপাধ্যায়, সন্দীপ চৌধুরী, দেশরাজ সিং, জামান বাজার ভুইয়া, জায়েদ লস্কর ও বাপ্পা চৌধুরী প্রমুখ। তপস্বীর এই সাহসী ও উদ্দেশ্যমূলক অভিযান আগামী প্রজন্মকে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সচেতন মহল। पानीपुरी से हमने शुरू किया था क्योंकि पानीपुरी एक ऐसी चीज है जो आपको भारत में हर जगह खाने के लिए मिलेगी, ऐसा है ना? कितने लोग हैं यहाँ पानीपुरी पसंद करते हैं खाना? गोलगप्पे, पुचका, बहुत सारे लोग होंगे, है ना? यही कारण था कि पानीपुरी से शुरू किया। When I started, इसको शुरू करने के लिए भी मैंने 8 महीने की रिसर्च लगाई, ट्रेनिंग लगाई और पूरा स्टडी किया कि कैसे मैं इसको बहुत हेल्दी बना सकती हूँ और कैसे मैं एक ऐसे स्टार्टअप की शुरुआत कर सकती हूँ जो सोसाइटी के, समाज के सुधार में एक बड़ा रोल प्ले करे। तो महिलाओं को सशक्त बनाया और साथ ही साथ पानीपुरी से शुरू करके, क्योंकि पानीपुरी बहुत सारे लोगों को पसंद होती है और आप भारत के किसी भी कोने में जाएं, मैं अभी भी 9 स्टेट ट्रैवल करके आई हूँ, ऐसी कोई जगह नहीं थी जहाँ पानीपुरी नहीं मिलती है। बशर्ते नाम मैंने पानीपुरी रखा क्योंकि पानीपुरी से ये वाइडली नोन है। अगर आप पुचका की बात करेंगे तो शायद साउथ इंडिया में पुचका के नाम से नहीं जानेंगे, लेकिन पानीपुरी एक ऐसा नाम है जो पूरे भारत में लोग पहचानते हैं। इसलिए हमने इससे शुरू किया, लेकिन अभी हमारे पास पूरा फूड मेन्यू है। अब मैं सेकेंड इनिशिएटिव की बात करती हूँ। अब आपको एक बेटर अंडरस्टैंडिंग मिली होगी क्या बीटेक पानीपुरी वाली, क्यों बीटेक पानीपुरी वाली। और एक कारण था कि जो बच्चे डिग्री लेने के बाद, आप में से बहुत सारे इस चीज को रिलेट कर सकते हैं, डिग्री लेने के बाद আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গাড়ি দুর্ঘটনায় তরুণের মৃত্যু, অসমীয়া অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেফতার।
পাহেলগাঁও হামলা নিয়ে মোদি অমিত শাহকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর, সংসদে তীব্র সমালোচনা। দিল্লির শিলচর সরাসরি বিমান পরিষেবার জোরালো দাবি সংসদে তুললেন সাংসদ শুক্রবৈদ্য। নেতাজি সরণি সড়কে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আসাম বিশ্ববিদ্যালয়ে ফিস বৃদ্ধির বিরুদ্ধে ছাত্রদের তীব্র প্রতিবাদ, হুঁশিয়ারি আগামীতে বৃহত্তর আন্দোলনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।